আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। সাথে থাকছি আমি ইসরাত আমি। শতবর্ষী শিরীষের শাড়ি, পাহাড়ের খাঁজে খাঁজে মায়াবী সব পথ, সব ঋতুতেই যেন শীতল চারপাশ। তাই তো সবুজের কানন সিআরবি শিরীষতলাকে বলা হয় বন্দর নগরের ফুসফুস। সেই সিআরবি এখন সব বয়সী মানুষের যেন হৃৎপিণ্ড। তাই তো সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মানুষের কোলাহলে মুখর থাকে এই সিআরবি। প্রাণ ভরপুর এক সিআরবির গল্প জানাচ্ছেন রনি দত্ত। ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ। চারিদিকে ছায়া সুনিবিড় সবুজ বৃক্ষরাজি ঘেরা অনিন্দ্য সুন্দর সিআরবি এলাকা, যাকে বলা হয় শহরের ফুসফুস। শতবর্ষী নানা গাছপালা, বিভিন্ন জীববৈচিত্র্য ও পাহাড়ের মেলবন্ধনে চট্টগ্রামে এক অনন্য নান্দনিক স্থান সিআরবি। কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ঐতিহাসিক কারণেও বেশ গুরুত্বপূর্ণ এলাকাটি। আছে ব্রিটিশ আমলের স্মৃতিঘেরা নানা স্থাপনা। 1872 সালে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয় সিআরবি ভবন, যা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আসলে আমরা সিআরবি তো মূলত আসেই মনে হচ্ছে শতবর্ষী গাছগুলো দেখার জন্য, এবং এই যে সিআরবি বিশেষ করে আমাদের যে লাল বিল্ডিংটা ভবনটা আছে, যে সিআরবি রেলওয়ে যে অফিসটা, সেটাও কিন্তু খুব একটা ঐতিহ্য বহন করে। আর আস্তে আস্তে আমাদের দেশে যে আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই জিনিসগুলোকে আরেকটু সংরক্ষণ করি আর এগুলোর প্রতি আমরা একটু সচেতন হই, আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের যে সুন্দর সুন্দর প্রকৃতিগুলো, এগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারবো। পুরনো গাছ আমাদের এখন গাছ কেটে ফেলে সবাই, সেখানে এত পুরনো গাছ দেখতে পাচ্ছি, এত পুরাতন স্থাপনা দেখতে পাচ্ছি, প্লাস পাহাড়ি সুন্দর রাস্তা এসে আসলেই ভালো লাগতেছে। বর্তমানে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই এলাকাটি। ইটকাঠের ভিড়ে একটু স্বস্তি পেতে প্রতিদিন সকাল বিকাল শত শত মানুষ ছুটে আসেন এখানে। কেউ আসেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। আসেন ভ্রমণপ্রেমী অনেক পর্যটকরাও। এলাকাটা খুব সুন্দর, প্রকৃতি আর ঐতিহ্যে একটা আমি বলবো অপূর্ব একটা মেলবন্ধন এখানে আছে। আর বাংলাদেশে আসলে ঘনবহুল দেশে এরকম খোলামেলা স্পেস যেখানে একটু ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে ঘোরা যায়, এরকম জায়গা খুব বেশি নাই। সিআরবি আমি মনে করি এক্ষেত্রে একটা খুব ভালো একটা চয়েস, বিশেষ করে যারা দর্শনার্থী চিটাগাংয়ের জন্য তাদের জন্য খুব ভালো একটা চয়েস। এখানে আসার কারণ হচ্ছে যে এখানে প্রাকৃতিক পরিবেশ, দেন সব থেকে হচ্ছে স্বস্তির বাতাস, যেটার কারণ হচ্ছে যে যেমন অসুস্থ মানুষ আসলে সুস্থ হয়ে যায়। এখানের বৃক্ষগুলো অনেক সুন্দর, তাই সবাই আসে এখানে ছবি তুলতে, ঘুরতে, অথবা বন্ধু বান্ধবেরা আসে আড্ডা মারতে। আর আমাদের শহর অঞ্চলে দিন দিন পরিবেশ বিপর্যয়ের মুখে। আপনি যে একটু নিরিবিলি ঘুরবেন, ওই পরিবেশটা ধ্বংস, চারিদিকে দালান কোঠা হচ্ছে, প্রতিষ্ঠান হচ্ছে। সেই পর্যায়ে সিআরবিটা এখনও ভালো আছে এবং মানুষের একটু বিনোদনের জন্য বা একটু মানসিক শান্তির জন্য সিআরবিতে আসে। তাদের ঘিরে এখানে গড়ে উঠেছে মুখরোচক খাবারের নানা ভ্রাম্যমান দোকানপাট। বিস্তৃত হচ্ছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। আমাদের একটা মানসিক প্রশান্তি আমাদের এগুলো দেখে, এবং এখানে যে নাস্তাগুলো আছে খাই, পরিবেশটা দেখে মানসিকভাবে আমরা শান্তি পাই, প্রশান্তি পাই। এখানে বসবে, একটু আড্ডা দিবে, খাওয়া দাওয়া করবে। এখানে আসলাম, ফুচকা চটপটি খেলাম, মানে ভালো লাগলো আর কি। এখানে মানুষ পছন্দ করে আপনার চটপটি, বোম্বাই ফুচকা, দই ফুচকা, নর্মাল ফুচকা, বেলপুরি, এগুলো খাওয়ার জন্য এসে মানে কে পছন্দ করে। অনেক আসে বেড়ানোর জন্য, আর এখানে আসে খাওয়া দাওয়া, ফুচকা, চটপটি, আইসক্রিম, মোটামুটি আমাদের সেল হয় আর কি। এখানকার শিরীষতলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখ, রবীন্দ্র নজরুল জয়ন্তী, বলি খেলা, বইমেলা সহ নানা উৎসব আয়োজন। বলা চলে চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চার অন্যতম স্থান হয়ে উঠেছে এলাকাটি। প্রকৃতি ও ঐতিহ্যের স্মারক হিসেবে এটি সমানভাবে সমাদৃত নগরবাসীর কাছে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। রাঙামাটির রাজবন বিহারের দক্ষিণ পূর্বে কাপ্তাই হ্রদ বেষ্টিত রাজদ্বীপ, যেখানে রয়েছে চাকমা রাজবাড়ি। কয়েক বছর আগে বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার পর নতুন করে আর নির্মাণ করা হয়নি। তবে এরপরও একরাশ মুগ্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি।
কালের বিবর্তনে রাজার প্রভাব প্রতিপত্তি কমে গেলেও এখনো শোভা পাচ্ছে মোগলদের কাছ থেকে অধিগ্রহণ করা কামান। এই রাজবাড়ির গল্প জানবো জিয়াউল হকের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির চাকমা সার্কেল চিফ রাজা দেবাশিস রায়ের রাজবাড়ি বা রাজার অফিস প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিনিয়ত এই পার্বত্য অঞ্চলের বিশেষ করে রাঙামাটির যে ক্ষুদ্র নিগোষ্ঠী চাকমা সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা এই প্রাঙ্গণটিতে নিয়মিতই তারা আসা যাওয়া করে। এটি একটি রাজার অফিস, যেখানে আসলে এখানকার জনগোষ্ঠী যারা বসবাস করে, বিশেষ করে চাকমা সহ বাঙালি যে পুরনো যারা বাসিন্দা, তারা এখান থেকে আসেন। তাদের ভূমি ব্যবস্থাপনা, যে খাজনা দেয়া বা যে নাগরিকত্ব সনদপত্র সহ যে জমি সংক্রান্ত সহ যে বিবাদী মামলা রয়েছে, পারিবারিক মামলা, সবকিছুই এখান থেকে অনেকটা নিষ্পত্তি করা হয় বলে আমরা এখানকার অফিস সূত্রগুলো জানতে পেরেছি। তারা জানিয়েছে যে যে বিচার কার্যগুলো আছে, যে পারিবারিক বিচার, জমি সংক্রান্ত বিচার, সেই বিচার কার্যটি এখানে করা হয় এবং এর মাধ্যমে আসলে তারা বলছেন যে 90% বিরোধগুলো এখান থেকে মীমাংসা করতে পারেন তারা, যার ফলে হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা যে জজ কোর্টে এগুলো যে বিচার, তা সেখানে 10% সর্বোচ্চ বিচার সেখানে যায়। এই বিরোধগুলো মীমাংসা করা হয় এবং ভূমি ব্যবস্থাপনা এবং খাজনা, যে খাজনার ফলে যে সরকারি যে রাজস্ব, সেখান থেকে এই মাধ্যমে এখানকার যে অফিসের কার্যক্রমগুলো এখানে পরিচালনা করা হয়ে থাকে। এখানে আমি আসছি মূলত এই যে আমাদের চাকমা সার্কেল যিনি আছেন ওনার থেকে একটি স্থায়ী বাসিন্দার সনদ নিতে। জমির মামলা আছে, ওখানে তার নোটিশ দিয়ে যাচ্ছি, ওই মামলা একটা তারিখ বসাবে যাচ্ছে। আমরা মূলত আজকে রাজার অফিসে আমরা প্রথাগত যে খাজনাগুলো দিয়ে দিই, ওগুলা জমা দেওয়ার জন্য আছি। খারবাড়ি আদালত থেকে হেডম্যান আদালত, যেগুলো হেডম্যান আদালত থেকে যেগুলো ওখানে হয়তো নিষ্পত্তি না হয়, এই মামলাগুলো এখানে চলে আসে। এই একটা সার্কেল হিসেবে, হেডম্যান হিসেবে 3টা মৌজার যে এগুলো আছে, খারবাড়ি আদালতে যদি কোনো কিছু সমাধান না হয়, এখানে এসে আবেদন করে অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যায়। এর মধ্যে যদি আমি একটু ইতিহাসের পর্যালোচনা করে বলি, সেটি হচ্ছে যে রাজবাড়িটি এখানে স্থাপনার আগে পূর্বে যে এখনকার বর্তমান যে ডিসি বাংলো অবস্থান করছে, তার পাশে রাজবাড়িটি সেখানে ছিল। কাপ্তাই ড্যাম তৈরি করার ফলে সেই রাজবাড়িটি ডুবে যায়, তার ফলে আসলে এইখানে স্থাপন করা হয়েছিল। যদি আরেকটু ইতিহাসের পিছনের দিকে তাকাই, যে ইতিহাস থেকে জানা যায় বা এখানকার জনশ্রুতি যে রয়েছে, তারা বলছেন যে কাপ্তাই ড্যাম তৈরি হওয়ার আগে যে রাজবাড়িটি ছিল, তার পূর্বে যে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকায় যে রাজবাড়ি ছিল, সেখানে কালিন্দী রায় রানী সেখানে তার রাজত্ব পরিচালনা করতেন। সেখান থেকে আসলে রাঙ্গুনিয়া বা রানীরহাটের যে নামকরণ সেখানে এসছে। সেইখানে এখনো পর্যন্ত সেই রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ এখনো আমরা দেখেছি বা দেখা যায় এখনো মধ্যে রয়েছে। আসলে মূলত দীর্ঘকাল ধরে আসলে এই চাকমা রাজার যে ইতিহাস আমরা এখান এসে জেনেছি। এই বাড়িকে কেন্দ্র করে স্থানীয় পর্যটক সহ যে দূর দূরান্ত যারা পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসেন, তারাও কিন্তু এখানে এসে রাজার ইতিহাস বা রাজবাড়ির ইতিহাস জানতে আসেন। আমরা এর মধ্যে অনেকের সাথে, অনেক পর্যটকের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে ইতিহাস বা এখানকার প্রকৃতি এবং এখানকার যে পরিবেশ দেখে তারাও আসলে মুগ্ধতার কথা আমাদেরকে জানিয়েছেন। এখন এটা দেখে আজকে মানে বোঝা যাচ্ছে যে এরা অনেকদিন থেকে আসলে অনেক পুরনো যোদ্ধা ছিলেন এবং ওনাদের এই মাতৃভূমিকে ওনারা সবসময় কিন্তু কারো অদৃশ্য হতে দেন নাই। এটা আমার খুব ভালো লাগতো। এটা আমরা রাজবাড়িটা দেখলাম, ভালোই। যদি পুরোটা দেখতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। মানে হচ্ছে যে রাজার আমলের কিছু ঐতিহ্য যদি দেখতে পারতাম বেশি ভালো লাগতো। তো শুনলাম ওইটা নাকি পুড়ে গেছে। তো এখন যা দেখতে পাচ্ছি আর কি, যতটুকু। রাজবন বিহার এবং রাজার বাড়ি এগুলো দেখতে হিসেবে খুব সুন্দর একটা প্লেস এবং ভালো একটা পরিবেশ, এবং এই ধরনের শীতকাল পরিবেশে এই ধরনের পরিবেশ ঘুরতে আমাদের খুব ভালো লাগছে। চাকমা রাজবাড়ি ঘুরেছি আমরা, ঘুরে এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটি আসলে ইতিহাসের একটি বিরল একটি দৃষ্টান্ত আমরা দেখেছি। যে মোগল সাম্রাজ্যের যে সেনাপতি বা মোগল সাম্রাজ্যের যা সবচেয়ে বড় যোদ্ধা ফতে খা, সেই সময় রাজবাড়ির সাথে বা চাকমা রাজাদের সাথে বা চাকমাদের সাথে সে যুদ্ধ করেছিল। যে আমার সাথে যেটি ফলক দেখেছি, আসলে ফলক দেখে আসলে বোঝা যাচ্ছে 1700 সাল থেকে 1725 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ফতে খা পরাজিত হয়েছে এবং সেই চাকমাদের যে বিজয়ের যে স্মারক হিসেবে 2টি কামান তারা রেখে দিয়েছিল সেই সময়। একটি কামান আসলে সংরক্ষণ অভাবে হারিয়ে গেছে,
একটি কামান এখনো পর্যন্ত রাজবাড়ী প্রাঙ্গণে আমরা দেখেছি রাখা হয়েছে, যেটি থেকে আসলে ইতিহাস জানা যায় যে সেই মোগল সাম্রাজ্যের বড় যোদ্ধা ছিলেন ফতে খাঁ, সেই সময় পরাজিত হয়েছিলেন এখানকার চাকমাদের সাথে যুদ্ধ করে। চাকমা রাজবাড়িতে এটি এখনো সংরক্ষণ রাখা হয়েছে। এই মাধ্যমে আসলে পুরনো ইতিহাস সম্পর্কে আমরা ব্যাপক ধারণা পেয়েছি এই কামানের মাধ্যমে, এবং যারা পর্যটক আসে তারাও আসলে এখানে ছবি তুলেন, এই ইতিহাস জানার চেষ্টা করেন। এবং রাজবাড়ী প্রাঙ্গণে এটি রেখেছে আসলে সংরক্ষণ রাখা হয়েছে। তারা বলছেন যে এর মাধ্যমে আসলে পুরনো ইতিহাস, রাজার ইতিহাস আসলে সেখান থেকে জানা সম্ভব হয়। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। কক্সবাজারকে সবাই চেনে সমুদ্র সৈকতের শহর হিসেবে, সবাই ছুটে যায় সাগরের রূপ উপভোগে। কিন্তু সেখানে এখন পর্যটকদের কাছে নতুন আকর্ষণের নাম সাগর নয়, পাহাড়ি এক বিনোদন স্পট। হিমছড়ির কাছে এই রূপসী গোলালিয়ায় ছুটে যাচ্ছেন নানা বয়সী মানুষ। সাদেক হোসেন খোকার তোলা ছবিতে সেটাই তুলে ধরছেন আজিম নিহাত। পর্যটকদের কাছে কক্সবাজার আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার মূল কারণ সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকত উপভোগ করার জন্য শুধু বাংলাদেশ থেকে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে। কিন্তু কক্সবাজার শুধু সমুদ্রের জন্য নয়, এটি পাহাড়ের জন্য এখন দিন দিন বিখ্যাত হয়ে উঠছে। এবং কক্সবাজারের সমুদ্রের পাশে লাগোয়া একটি পাহাড় রয়েছে, যেটি এখন পর্যটকদের আকর্ষণের মূল কারণ হয়ে উঠেছে। হিমছড়ির পাশে লাগোয়া রামুর খুনিয়া ফালংয়ের রূপসী গোয়ালিয়া বলা হয়। এই গোয়ালিয়ার রূপসী গোয়ালিয়ার এই যে পাহাড়টি রয়েছে, সেটিকে এখন দিন দিন সেটি মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে মিনি বান্দরবন হিসেবে। অর্থাৎ পর্যটকরা বান্দরবন না গিয়েও বান্দরবনের যে অনুভূতি সেটি তারা এখান থেকে এসে নিতে পারেন। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, পাহাড় ছেদ করে মাঝখান দিয়ে চলে যাওয়া সড়কের দুই পাশে উঁচু পাহাড়ে উঠে পর্যটকরা আশপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে পারে। বেশ ভালোই লাগে, সুন্দর পুরো মনোরম একটা সবুজ আবহাওয়া এখানে। মানে একদিকে সাগর, আমরা একটু আগে আসলাম ঘুরে হিমছড়ি থেকে, আর এখানে মিনি বান্দরবন যেন তার বিপরীত, গাছে সবুজে শ্যামলে ঢাকা বাংলাদেশ একটা। মানে বিশ্বাস করতে অবাক লাগে যে আমাদের বাংলাদেশ এত সুন্দর। আমরা ঢাকায় তো ওরকম কোলাহল পরিবেশ, এই জন্য আমরা একটু মনটা রিফ্রেশমেন্টের জন্য আমরা এখানে আসি। আমাদের ইন্টেনশন ছিল পাহাড় সবকিছু আমরা দেখবো, সব জায়গায় আমরা ঘুরবো। উত্তর পাশে যে পাহাড়গুলো রয়েছে সেখানেও নানা ধরনের প্রাকৃতিক দৃশ্য ধরা পড়ে পর্যটকদের চোখে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এটি আসলে মিনি বান্দরবনের মতো, এবং বান্দরবনের অনেকটা ফ্লেভার এখানে পাওয়া গেলেও বেশ কিছু কারণে, নানা কারণে এটি আসলে এখনো পর্যন্ত অনেকটা দিন দিন তারা একটু বলছেন যে এখানে কিছুটা সুবিধা গড়ে তোলা দরকার। আমরা কক্সবাজার আসছিলাম মূলত, সেখান থেকে মিনি বান্দরবনের খোঁজটা পেয়েছি। এখানে এসে পার্বত্য চট্টগ্রামের যে সৌন্দর্যগুলো তার কাছাকাছি আর কি, খুব ভালো লাগছে, অসাধারণ দৃশ্য। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে আরও কিছু সুবিধা গড়ে তোলা দরকার, যেরকম পর্যটন কেন্দ্রটার খাতকে আরও বিকশিত করার জন্য এদিকে সরকার আরেকটু নজর দিতে পারে। কিছু শৌচাগার, নিরাপত্তার জনিত যে ডিফেন্সের লোকগুলো মাঝে মাঝে যদি থাকে, আমাদের মানে তাদেরকে দেখলে একটা নিরাপত্তা বোধ কাজ করবে। যাতায়াতের যে ব্যবস্থাটা একটু ভালো করলে অনেক ভালো হতো। কারণ ওই যে আমরা হিমছড়ি গিয়ে আসলাম, ওখানে আপনার এই সিঁড়ি আছে, সবাই উঠতে পারে। এখন তো অনেকটা মহিলা মানুষ যদি স্লিপ করে পড়ে তাহলে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমি আমার কথা হচ্ছে যাতায়াতটা ভালো থাকতো তাহলে অবশ্যই সবার জন্য ভালো হতো। প্রকৃতি সব কিছুই বেশ ভালো লাগতেছে, কিন্তু এখানে সুযোগ সুবিধা বা আরও কিছু সুযোগ সুবিধা দরকার ছিল পর্যটকদের জন্য, যেগুলো হয়তো বা আমরা এখন পাচ্ছি না। আর নিরাপত্তার একটা বিষয়, নিরাপত্তা মোটামুটি এই সাইডগুলোতে আরেকটু যদি আমরা রেস্টুরেন্ট বা ভালো একটা প্রযুক্তি সম্পন্ন কিছু থাকতো তাহলে আরও ভালো হতো। এটি শুধুমাত্র স্থানীয় এবং বাংলাদেশি পর্যটক নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ছুটে আসেন। অর্থাৎ বিদেশি পর্যটকদের কাছেও দিন দিন এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। তারা যেটি বলছেন যে প্রশাসনের উদ্যোগে যদি এটিকে আরও একটু নানা ধরনের সুবিধা যুক্ত করা যায়, তাহলে এই দৃশ্যটি অর্থাৎ এই স্থানটি বান্দরবনের অন্যতম একটি বিকল্প হিসেবে গড়ে উঠবে। Bangladesh from last 5 years for medical studies, but we have not seen this side of Bangladesh. So this side of Bangladesh is so beautiful. I suggest everyone to come to Bangladesh and visit it. Bangladesh is so beautiful and the people here are too hospitable, and please everyone come Bangladesh. আমরা বিশেষ করে দুপুরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের ঢল লেগে থাকে এখানে। তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন, বিশেষ করে দক্ষিণের যে পাহাড়টি রয়েছে সেখানে ওঠে দক্ষিণ পাশের যে দৃশ্যগুলো রয়েছে, বিশেষ করে রেজুকাল বয়ে যাওয়ার যে দৃশ্যগুলো অসাধারণ অনুভব হয় এখান থেকে। বান্দরবনে সম্প্রীতির রেওয়াজ বহু পুরনো,
তারই অন্যতম স্মারক শ্রম বিনিময় প্রথা। স্বেচ্ছাশ্রমের বিনিময়ে একে অপরের ধান কাটা মাড়াই শেষে কৃষকের গোলায় তুলে দেওয়ার সামাজিক এই রীতি দীর্ঘদিনের। এটা রীতিমতো এক উৎসব পাহাড়ে। ব্যতিক্রমী এই প্রথা নিয়ে জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। আজ আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের সদর উপজেলার চঞ্চুংপাড়া এলাকায়। আমরা এখানে দেখেছি এখানকার মানুষের যে সম্প্রীতি, যে সহ অবস্থান, এটিকে একটা নজির স্থাপন করেছে এই এলাকার মানুষ। একজন অন্যজনকে শ্রমের বিনিময়ে প্রথা যেটি রয়েছে সেই বিনিময়ে একজন অন্যজনের ধান কেটে দিচ্ছে এবং সেগুলো মাড়াই করে আবার তাদের বাড়িতে পর্যন্ত গোলাতে তুলে দেওয়া পর্যন্ত তারা একজন অন্যজনকে সহযোগিতা করছে। আমরা দেখেছি ধান কাটা থেকে শুরু করে ধান মাড়াই, এরপর ধানকে বস্তা বন্দি করে গোলাতে নিয়ে যাওয়ার কাজও তারা সেটি করছে। এটি আসলে বলতে গেলে বান্দরবান পার্বত্য জেলা একটি শান্তি সম্প্রীতির জেলা হিসেবে দীর্ঘদিন ধরে একটি সুপরিচিত। সেটিকে একটি ট্রেডিশনালি ভাবে এটা বলতে গেলে মারমা সম্প্রদায়ের যারা কৃষক রয়েছে, যারা পাড়াবাসী রয়েছে, তারা একজন অন্যজনকে সহযোগিতা করার মাধ্যমে এই কার্যক্রমটি করে থাকে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু কৃষকের সাথে, তারা কেন এই কাজটি করে, এই কাজটিতে তারা কি আনন্দ পায় সেটিও কথা বলেছিলাম। তারা বলছে এটা যুগ যুগ ধরে তাদের এই প্রথাটি প্রচলিত হচ্ছে শ্রমের বিনিময় প্রথা হিসেবে। তারা কোনো আর্থিক বিষয় থাকে না, একজন অন্যজনের উপকারে আসার জন্য তারা দলবদ্ধভাবে তারা এই কাজটি করে থাকে। তবে তারা এটিও জানিয়েছে এটির মাধ্যমে পারিবারিক এবং এলাকার মানুষের মধ্যে যেটি একটি ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয় এবং এটির মধ্যে দিয়ে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে তাদের অনেক ভূমিকা রাখে। আমরা ধান জমিতে ধান কাটতে আসছি, একজনের পরে আরেকজন আবার কালকে অন্য জায়গায় করব, আবার এখানে ধান শুকাইয়া ধান উড়াইয়া শেষ করে কালকে আরেকজনের কাছে যাব। আমরা সবাই পাড়াবাসী মিলেমিশে করে কাজ করি, আবার আনন্দও পাই। আমাদের কাছে পড়লে এরা আসবে, এদের কাছে পড়লে আমরা একজনের সহযোগিতা করে আমরা এরকম কাজ চালিয়ে যাচ্ছি। সবকিছুতে আমরা সহযোগিতা করে থাকি, শ্রমের মাধ্যমে আমরা একজনকে আমরা কি সহযোগিতা করে থাকি। দাদা শুধু ওই ধান কেটে দেওয়া বা ধান বন্দি করে বস্তাবন্দি করে গোলায় পৌঁছে দেওয়া নয়, এটির পাশাপাশি কৃষিকাজ করার সময় জমির বিভিন্ন ক্ষেত খামারেও তারা আসলে সাহায্য সহযোগিতা করে একজনকে অন্যজন। অন্যদিকে যেটি বলছে একজনের পারিবারিক অনুষ্ঠানে অন্যরা সহযোগিতার মাধ্যমে তাদের এই হাত বাড়িয়ে দেয়। আমরা এই বিষয়ে সুশীল সমাজের সাথে কথা বলেছিলাম, তারাও আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলায় সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছে মারমা সম্প্রদায়। এই মারমা সম্প্রদায়ের মানুষের যে ঐক্যটি রয়েছে এটি পাশাপাশি পাহাড়ে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রত্যেকটি জাতি গোষ্ঠীরও আসলে কিন্তু এই ধরনের ঐক্যতা রয়েছে। যারা সমতলে রয়েছে তারা যেভাবে এইভাবে ধান কেটে দিচ্ছে, অন্য জায়গায় যারা জুমে রয়েছে তাদের জুমের ফসল লাগানো থেকে ফসল কাটা পর্যন্ত বিভিন্ন সাহায্য সহযোগিতা করে। এখন তো যে পরিস্থিতিতে আমরা তো বসবাস করতেছি, তো এই কারণে আমরা চিন্তা করি যে এটা অদূর ভবিষ্যতে এটা থাকুক, এটা থাকবে, কারণ এটা অর্থনৈতিক দিক দিয়ে আমাদেরকে আর দিতে হয় না টাকা পয়সা ছাড়াই ওটা শ্রমের মাধ্যমে পাল্লাক্রমে এটা আমরা করে থাকি কাজটা। তো এখানে আমাদের অন্যদিকে আমাদের সম্প্রীতিটা বজায় থাকলো এটাই, কারণ আমরা পাড়ার মধ্যে একত্রিত বসবাস করতেছি, আমরা একতাবদ্ধভাবে আছি। আমরা এর আগে একটি জুমও গিয়েছিলাম, সেখানে জুমে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে জুমে ধান কেটে দিচ্ছে, জুমের ফসল গড়ে তুলে দিচ্ছে। তো সব মিলিয়ে পাহাড়ি জনপদের মানুষের শান্তি শৃঙ্খলা এবং নজির স্থাপনের জন্য বিনিময় প্রথা একটি কিন্তু ঐতিহ্যগত দিক। এটির মাধ্যমে নিজেদের মধ্যে যেমন ভ্রাতৃত্ব সম্পর্ক আরো অটুট হচ্ছে, পাশাপাশি সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে তারা মনে করছেন এবং আগামীতে এই পরিবেশ ধরে রাখার জন্য তারা বদ্ধপরিকর বলে আমাদেরকে জানিয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে ব্যবহৃত শীতবস্ত্রের পুনরায় ব্যবহার বাংলাদেশে নতুন নয়, তেমনি বিদেশে শীতবস্ত্র মিলছে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও। চট্টগ্রামের বাজার থেকে এসব শীতের কাপড় নিয়ে বিক্রি করা হচ্ছে পাহাড়ের হাট বাজারে, যার চাহিদাও বেশ ক্রেতাদের কাছে, জানাচ্ছেন নুরুসাফা মানিক। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের সবচেয়ে প্রাচীন এবং বড় শীতবস্ত্রের যে হাট, যেটি পুরনো শীতবস্ত্র এখানে এই হাটগুলোতে বেচা বিক্রি হয়। শীত মৌসুমে কিন্তু এই খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়কের যেই শীতবস্ত্রের হাট রয়েছে সে হাট কিন্তু জমজমাট হয়ে ওঠে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত 8টা পর্যন্ত কিন্তু এই শীতের যে পুরনো শীতবস্ত্র হাট সেটি কিন্তু জমজমাট থাকে এবং অন্যান্য হাটবারের দিনও কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু নানা বয়সী নারী পুরুষ শিশু তাদের প্রয়োজন মতো কিন্তু তারা কিন্তু পুরনো যে শীতবস্ত্র থাকে সেই সব কিন্তু তারা দেখে কিংবা যে যার প্রয়োজন মতো কিন্তু নিতে পারে। ডিসেম্বর মাস শীত চলে যাচ্ছে,
আমাদের সাধ্য এবং চাহিদার মতন খাবার খুঁজতেছি। এখানে অনেক ভালো মানে সুইটার পাওয়া যায়। আমি এখান থেকে মায়ের জন্য বাবার জন্য মানে আমার যাবতীয় যা লাগে এখান থেকে আমি নিয়ে যাই। এখানে আমার ছোট বোনের জন্য মানে জামা কিনতে আসছি, তা ওর যদি পছন্দ হলে কিনে দিব, আর পছন্দ না হলে তো কিনবো না। এখন শীত পড়তেছে, বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিতে হবে, এগুলা দেখতেছি। ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু দরদাম নিয়ে কিন্তু অনেকটা কেউ বলছেন যে দাম ঠিক আছে, কিংবা তাদের যে প্রয়োজন কিংবা তাদের যে পছন্দ সেই অনুসারে কিন্তু অনেকে দাম মিললেও কিন্তু অনেকে কিন্তু বলছেন যে দামের কিন্তু তারা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছেন যারা ক্রেতা তারা, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন তারা প্রতি বছর অর্থাৎ ডলারের যে সংকট কিংবা হচ্ছে ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে কিন্তু তাদের থেকে লট আকার অর্থাৎ যে তারা যে লট কিংবা তারা যেই পরিমাণ যে আকারে মালামালগুলো কিনেন চট্টগ্রাম থেকে পাইকার থেকে, সেখানে কিন্তু তারা অতিরিক্ত 7 থেকে 8,000 টাকা তাদেরকে কিন্তু অতিরিক্ত গুনতে হচ্ছে বলে তারা বলছেন, এবং যার প্রভাব পড়ছে কিন্তু খুচরো পর্যায়ে যারা ক্রেতাদেরকে তারা কিন্তু বিক্রি করতে গিয়ে কিন্তু ক্রেতাদের সাথে তাদের দরদামে অমিল হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু পছন্দ হওয়ার পরও না কিনে চলে যাচ্ছেন বলে কিন্তু বিক্রেতারা বলছেন। জ্যাকেট, সোয়েটার, ফ্যান, তারপর জাম্পার, এই কম্বলও পাওয়া যায়, এই শীতের সব কিছু পাওয়া যায়। দাম গতবারের তুলনায় আমরা বাইরে থেকে যারা কিনে আনি অনেকটা মানে বাড়তি, কারণ এখানে প্রায় সময় দেখা যাচ্ছে কাস্টমারের সাথে মিলে না আমাদের। ভালো নামি দামি ব্র্যান্ডের কাপড়ে কিন্তু এখানে অনেকে খুঁজে বের করতে পারেন এবং দরদাম করে এখান থেকে যে যার মতো করে কিংবা বাজেটের মধ্যে মিলিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের কাপড় চোপড়ও। ভালো মানের কাপড় যদি নিতে চাই তাহলে একটু সময় দিয়ে খুঁজে নিতে হয়, ভালো মানের কাপড় এখানে পাওয়া যায়। যেটা দোকানে গেলে 800, 1200, 1000, 2000 এখানে 200-300 টাকায় পাওয়া যায়, এই জন্য সাধারণ মানুষের জন্য খুবই উপকৃত হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে পুরাতন এই শীতবস্ত্রের হাটগুলোতেও। আগে নভেম্বরের থেকেই পাহাড়ে শীত মোটামুটি অনুভূত হলো, কিন্তু এখন প্রায় ডিসেম্বরের মাঝামাঝি সময় তারপরে কিন্তু শীতের দেখা নাই বললেই চলে। এর ফলে কিন্তু অনেকে অপেক্ষায় আছেন কখন শীত পড়বে কিংবা শীতের যে জামাটি অর্থাৎ শীত বস্ত্র সেটি তারা তখন নেবেন। এর ফলে কিন্তু যারা বিক্রেতারা আছেন তারা বলছেন তারা কিন্তু অনেক আগে থেকে এই জায়গায় এই ব্যবসায়ী বিনিয়োগ করে রাখলো, কিন্তু যেহেতু শীত নেই সেখানে অনেকে কিন্তু পণ্যটি কিনতে আসছেন না। এর ফলে কিন্তু তারা যে নভেম্বর ডিসেম্বরের যে মৌসুম, এই মৌসুমে কিন্তু তারা এখনও কাঙ্ক্ষিত বেচা বিক্রি করতে পারছেন না বলে তারা বলছেন। এবং এর পাশাপাশি অনেকে বলছেন যেহেতু মাত্র কয়েক মাসের অনেক টাকা বিনিয়োগ করে মাত্র কয়েক মাস ব্যবসা হয় এই খাতে, সেখানে কিন্তু এখন দিন দিন অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এইসব ব্যবসা থেকে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের মজার সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।